অহনা চোখ বড় বড় করে বলে উঠে, তুমি এখানে? অহনার কথায় কোনো ভাবাবেগ দেখা গেল না ফাতিহার চোখে মুখে। ফাতিহা দরজা খুলে ভিতরে ঢুকলো। ফাতিহার এমন আচরণে অহনার আগে ফেটে পড়ল মনে মনে, কিন্তু কিছু বলতে পারল না। ফাতিহার রুমে ঢুকে বিছানায় বসে শান্ত দৃষ্টিতে অহনার দিকে তাকালো। ফাতিহা খুব চতুর চালাক একটা মেয়ে, অল্পতেই সব কিছু ধরে ফেলতে পারে। অহনার দরজার কাছ থেকে বিছানার দিকে এগিয়ে এসে ফাতিহার উদ্দেশ্যে বলে উঠল, কোনো দরকার হঠাৎ এই রুমে? ফাতিহা অহনাকে পা থেকে মাথা অবধি পরখ করে শান্ত কণ্ঠে বলে উঠল, আচ্ছা, রিহান ফোন ধরেছে না কেন আপু বলতে পারেন? অহনা বউ কুচকায়। ফাতিহা রিহানের কথা জিজ্ঞাসা করছে কেন তার কাছে? সে ধরা পড়ে যায়নি তো? অহনা নিজের মনে নিজেই সাহস জোগালো যে ধরা পড়ার কোনো চান্স নেই। ফাতিহা আগে কখনো তাকে দেখেনি। সেই বুক ভরা সাহস নিয়ে অহনা সাবলীন ভাবে বলল, ঠিক বুঝলাম না, তুমি কোন রিহানের কথা বলছো? ফাতিহা অহনার কথা শুনে হেসে বলল, কেমন বোন আপনি, নিজের ভাইয়ের নামও ভুলে যাচ্ছি? মানে এই যে রাহি আপু, আপনি আসলে অহনা, সেটা আমাকে আগে বলেন নাই কেন? মানে রাহিকে? ফাতিহা এবার রেগে যায়, তবুও রাগ কন্ট্রোল করে মোবাইল থেকে একটা ছবি বের করে অহনার সামনে ধরে। ছবিটা অহনা আর রিহানের জন্মদিনে তোরা। রিহান ভুল করে দিয়ে ফেলছিল অনেক আগে, সাথে সাথে ডিলিটও করেছিল, তবে ফাতিহা তার আগে সেভ করে নিয়েছিল। আর আজ হঠাৎ গ্যালারিতে ছবিটা পেতেই ফাতিহার ব্রেন খুলে যায়। ফাতিহার হাতে নিজের আর রিহানের ছবি দেখে অহনার চোখও চড়ক গাছ। কি বলবে বুঝতে পারছে না, রীতিমতো ঘামছে অহনা। ফাতিহা কিছু বলতে যাবে তার আগেই অন্ত ছুটে আসে রুমে দরজার কাছে, তারপর হাঁপিয়ে বলে ওঠে, আপি, চাচি ডাকছে, এখনই ছোট ভাইয়াও ডাকছে, তাড়াতাড়ি আসো। কথাটা বলার পর ফাতিহা ওকে যেতে বলে। অন্ত চলে যেতেই ফাতিহার দরজার দিকে পা বাড়িয়ে আবার ফিরে আসে অহনার সামনে, তারপর কানের কাছে ফিস ফিস রাগী কণ্ঠে বলে ওঠে, আপনি এখানে এসেছেন ভালো কথা, তবে বাড়ির কোনো মানুষ আপনার দ্বারা দ্বিতীয়বার ক্ষতিগ্রস্ত হলে আমি আপনার শেষ দেখে ছাড়ব, মিস্টার মোল্লার বোন। মাইন্ড ইট। কথাটি বলেই ফাতিহা চলে যায়। এদিকে ফাতিহা চলে যেতেই অহনা বিছানায় পাশে নিচে মাটিতে বসে পড়ে। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। অহনা তো এখানে কারো শত্রুতা করতে আসেনি, সে তো এসেছে তার মেয়ে, তার রত্নকে নিতে। সে তো কারোর জীবনে ভিলেন হতে আসেনি না, আগে কারোর সাথে সে খারাপ ছিল, তবে এ বাড়ির সবাই তাকে ভিলেন কেন মনে করছে? এ বাড়িতে এসে তার পুরনো ক্ষত আবার জেগে উঠছে, সেই কষ্ট কেউ দেখছে না। সে তো সারা নামক বাচ্চা মেয়েটাকে কোনো রকম কষ্ট দিতে চায়নি। কি থেকে কি হয়ে গেছে অহনা বুঝতে পারেনি। অহনা বালিশ টেনে নিয়ে বালিশে মুখ গুজে কেঁদে উঠে নীরবে। অর্ক বসে বসে চা খাচ্ছে আর জারার সাথে কথা বলছে। কিছুদিন পর বোনটার বিয়ে। শুভ্র পাশে বসে অর্কদের কথাবার্তা দেখছে আর অর্কের তখনকার বলা কথাগুলো মনে আওড়াচ্ছে। সারাকে তো নাজমুল হুদা সিলেটের মেলা থেকে পেয়েছিল, তখন সারার বয়স 3 বছরের কাছাকাছি ছিল। সারা শুধু নিজের নামই বলতে পেরেছিল, সারার আসল পরিবার সিলেটেরই হবে। কথাগুলো যেন ঘুরে ফিরে অর্কের বলা কথা এসে মিলে যাচ্ছে। হঠাৎ শুভ্র মনে হয় সত্যি সত্যি সারা অর্কের বোন না তো। শুভ্র মনে কৌতূহল জাগে, সব সূত্র কখন একই অঙ্কে এসে মিলে যায়, তখন কৌতূহল জাগাই কথা। শুভ্র কি মনে করে অর্কের মাথায় হাত বুলিয়ে দেয়। অর্ক তখনও জারার সাথে কথা বলছে। অর্ক চায়ের কাপে
ঠোঁট ছোঁয়াতে শুভ্র হুট করে অর্কের চুল জোরে টান দেয়। এতে কয়েকটা চুল ছিঁড়ে শুভ্রর হাতের তালুতে চলে আসে। অর্ক ব্যথায় আর্তনাদ করে উঠে মুখ থেকে চা পড়ে যায়, সাথে হাত থেকে কাপ নিচে পড়ে শব্দ করে টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। অর্ক মাথায় হাত বুলাতে বুলাতে শুভ্রর দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলে ওঠে, পাগল হলি নাকি? আমার চুল শেষ করে দিলি। শুভ্র মুখে কোনো রিয়াকশন দেখা গেল না। শুভ্র শান্ত কণ্ঠে বলল, সরি, তোর চুলগুলো সুন্দর তাই টেনে দেখলাম। বলেই শুভ্র উঠে সিঁড়ির দিকে পা বাড়ালো। উদ্দেশ্য রুমে যাওয়া। সারা অনেকক্ষণ রুমে একা আছে। শুভ্রর এমন ভাবলেশহীন ভাবে চলে যাওয়া দেখে অর্ক বিরক্ত হলো। কি পেয়েছেটা কি তাকে ওরা? কাপ ভাঙার শব্দে রান্নাঘর থেকে আনিতা ছুটে এসে অর্ককে জিজ্ঞাসা করলো, কি হয়েছে বাবা? অর্ক কিছু বলার আগেই সোফায় বসে টিভি দেখতে থাকা অন্ত বলে উঠে, ছোট ভাইয়া অর্ক ভাইয়ার চুল টেনে দিয়েছে, তাই হাত ফসকে পড়ে গিয়েছে। আনিতা বেগম মনে করলেন ছেলেরা দুষ্টামি করে এমনটা করেছে, তাই তিনি আর কথা না বাড়িয়ে অর্ককে বলল, থাক বাবা, কিছু মনে করো না, বেশি লেগেছে নাকি? না না আন্টি, ওই একটু। আচ্ছা, চা কি আর দেব? না না আন্টি, আর লাগবে না। অর্ক সোফার ওপর থাকা মোবাইলটা নিয়ে রুমের দিকে হাঁটা ধরল। উদ্দেশ্য উপরের রুম শুভ্ররা ওটাই বরাদ্দ করেছে তার জন্য। অর্ক রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে মোবাইল নিয়ে গেম খেলা শুরু করে। শুভ্র রুমে এসে দেখল সারা এখনো গভীর নিদ্রায়। শুভ্র সারার মাথার কাছে গিয়ে বসল। সারা মায়াবী ঘুমন্ত মুখের দিকে কতক্ষণ রাগিতে রইল, তারপর সারা কপালে দীর্ঘ একটা চুমু খেল। ড্রয়ার থেকে একটা বক্স বের করে অর্কের সেই চুলগুলো রাখলো টিস্যুতে জড়িয়ে। তারপর আস্তে করে সারা মাথা থেকে একটা চুল টান দিল। যদিও সারা এর ব্যথা বুঝতে পারেনি, তবে শুভ্রর যেন খুব ব্যথা লেগেছে। সারা চুলটাও খুব যত্নে টিস্যুতে মুড়িয়ে বক্সে রেখে দিল। শুভ্র ডিএনএ টেস্ট করতে চায়, তাই তো ইচ্ছা করে অর্ককে ব্যথা দিয়ে চুল ছিঁড়ে নিল। এমনিতে চাইলে হাজারটা প্রশ্ন করত। শুভ্র নিজের মনে কৌতূহল রাখতে চায় না। কৌতূহল মানুষকে ঘুমাতে দেয় না। শুভ্র সারার দিকে তাকিয়ে বিড়বিড় করে বকে উঠল, পিচ্চি পাখি জানো, এই আমি আগে কখনো তোমার মতো কাউকে দেখিনি। তোমার মতো করে কাউকে এতটা চাই না। তোমার মতো করে কারোর মায়ার ডুবে যায়নি। তুমি বিশ্বাস করতে পারবে না আমি ঠিক কতটা তোমাকে ভালোবাসি। শুভ্র বলা কথা ঘুমন্ত সারা শুনতে পেল না। শুভ্র হাসল। এই ছোট্ট মেয়েটাকে সে সত্যি ভালোবাসে। কিছুদিন আগেও সে কনফিউজ ছিল, আর সে এখন নিজেই বুঝতে পারছে এই মেয়েটাকে সে ভালোবাসে। এই মেয়েটার গায়ে নখের আঁচড় শুভ্র হৃদয়ে ছুরির আঘাতের মতো লাগে। আনিশা পড়ছে, তবে মন ছুটে বেড়াচ্ছে অন্য কোথাও। আনিশার মন সেই শ্যামলা গম্ভীর রাগী বদমেজাজি শ্রাবণকে খুঁজছে। দুপুরের পর থেকে শ্রাবণের দেখা মেলেনি আনিশার আঁখি দয়ে। আনিশা বইয়ের পাতা উল্টাচ্ছে তো উল্টাচ্ছে, পড়ার মন খুব বসছে না। আনিশা পড়ার টেবিল থেকে উঠে পা বাড়ালো শ্রাবণের ঘরের দিকে। উদ্দেশ্য বকা শুনে হলেও তার বম্বলের একবার মুখ দর্শন। আনিশা কয়েক পা এগিয়ে অর্কের রুমের দিকে দরজা দিয়ে ভেতরে তাকালো। স্পষ্ট দেখা যাচ্ছে চেয়ারে
হেলান দিয়ে শ্রাবণ বসে আছে। আনিশা মনে মনে একটা গালি আওড়ালো। বেয়াদ্দপ বেটা বম্বল, মানুষকে চিন্তায় ফেলে এখানে শান্তিতে বসে আছে, বেয়াদ্দপ যত সব। শ্রাবণকে সেখানে বসে থাকতে দেখে আনিশা মন ঠান্ডা করে স্বস্তির নিঃশ্বাস ফেলে পিছু ঘুরতেই ধাক্কা খেলো কারো চওড়া বুকের সাথে। আনিশা লোকটির দিকে তাকানোর আগেই গল্প 4 বছরের চুক্তির মা।